হ্যালো, আমি কেউ আসে না দেখা দেখো অবস্থা। হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, দুইজন শুনতে পাচ্ছি কিনা খেয়াল করতে হবে না? জি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তোরা বলবে না? আসসালাম দিন। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যালো, না এটা দিয়ে শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। এটা ক্লাস শুরুতেই বলি যে সামনে 16ই ডিসেম্বর বিজয় দিবস। এই দিন তোমাদের বুধবার পরে, ওই দিন তোমাদের ক্লাস তাহলে আর হচ্ছে না, ঠিক আছে? আর বিজয় দিবসের শুভেচ্ছা দিয়ে আমরা শুরু করছি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ম্যাম। ম্যাক্রো ইকোনমিক্স লেকচার 21 চ্যাপ্টার 8 আমরা চলে আসছি। ম্যাক্রো ইকোনমিক্স, এক্সটার্নাল ইকোনমি মানে বহিস্থ বা বাহ্যিক অর্থনীতি। বিশেষ করে বহিস্থ তো বুঝোই, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অর্থনীতি, যেখানে মুক্ত অর্থনীতি থাকে আর কি। তারপর আমরা কন্টেক্সট অফ এক্সটার্নাল ইকোনমি, এখানে যথেষ্ট আরো কোশ্চেন রয়েছে, আজকে একদিনে তো সম্ভব না শেষ করা। হোয়াট ডু মিন বাই ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বেশ, এখানে যা দেওয়া হয়েছে লাস্টে দিয়ে একদম সাজেশন, অ্যাকর্ডিং টু সাজেশন অনুযায়ী দেওয়া হয়েছে। অর্থনৈতিক, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে তুমি কি বুঝো, এবং এক্সপ্লেইন ইকোনমিক স্ট্যাবিলিটি ইন ওপেন ইকোনমি, এবং মুক্ত অর্থনীতিতে, মুক্ত বলতে একটা দেশ থেকে আমদানি রপ্তানি হবে, অর্থনীতিতে এক দেশ থেকে এক দেশে বাণিজ্যের মধ্যে কোনো মানে লিমিটেশনস বা সরকারি থাকবে না, বাধ্যবাধকতা থাকবে না। তাহলে ইকোনমিক স্ট্যাবিলিটিটা সেই অর্থনীতির আসপেক্টে তোমাকে বলতে হবে। তারপরে চলে যাচ্ছি আমরা হোয়াট ইজ এক্সটার্নাল ইকুইলিব্রিয়াম, তারপরে এটার সাথে আমরা পাশাপাশি দেবো, পরে লিখেছি হোয়াট ইজ ইন্টারনাল ইকুইলিব্রিয়াম, তারপরে বলবো হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দ্য ডিসইকুইলিব্রিয়াম ইন অ্যান ইকোনমি, মানে ধরো যে কোন কারণে যদি এই ডিসইকুইলিব্রিয়াম আসে, অভারসাম্য থাকে বহিস্থ অর্থনীতির ক্ষেত্রে, তখন সেটা কি, কারণটা, রিজন কি, বিহাইন্ড পেছনে কারণ কি। 3 নম্বরে আমরা দেখি হোয়াই আনস্টেবল সিচুয়েশন, মানে অস্থিতিস্থাপক পরিস্থিতি মুক্ত অর্থনীতি কেন হয়, অথবা এই কোশ্চেনটা এরকম, হোয়াই ডাজ ইনস্টেবিলিটি অ্যারাইজ, অস্থিতিস্থাপকতা বা অস্থিতিশীলতা কেন অ্যারাইজ করে একটা অর্থনীতিতে। তারপর দেখো 4 নম্বরে explain the Pollack model related to internal and external stability, একটা অর্থনীতিবিদ পোলাক, যার একটা মডেল রয়েছে ইন্টারনাল এক্সটার্নাল স্ট্যাবিলিটির প্রেক্ষাপটে, এবং ফিসকাল অ্যান্ড মনিটারি পলিসির সাকসেস হয় কি না হয় এটা। তারপরে আমরা চলে যাব হোয়াট ইজ ডিভ্যালুয়েশন, হাউ ডিড ডেফিসিট ব্যালেন্স অফ পেমেন্ট ক্যান বি রিমুভ ডিভ্যালুয়েশন। তারপরে আমরা চলে যাচ্ছি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, যে পরিস্থিতিতে সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহ, সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহ কি, ধরো জাতীয় আয়, মুদ্রাস্ফীতি, তারপরে তোমার আইএসএলএম কার্বন পড়েছে এগুলো, তারপর বেকারত্ব ইত্যাদি ইত্যাদি সব জাতীয় এক বিষয়বস্তু, মানে তোমার সামষ্টিক অর্থনৈতিক চলক। তারপর দ্রব্যবাজার, অর্থবাজার ইত্যাদি চলক সমূহের যদি এরকম হয় যে পরিস্থিতিতে সামষ্টিক অর্থনৈতিক চলক সমূহের অস্বাভাবিক উত্থান কিংবা পতন পরিলক্ষিত হয় না, তাকেই আমরা অর্থনৈতিক স্থিতিশীলতা বা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বলি। এই অবস্থায় অর্থনীতির দামস্তর কি মোটামুটি সহনীয় পর্যায়ে থাকে, স্থিতিশীল থাকে, বেকারত্ব, মুদ্রাস্ফীতি সহনীয় অঞ্চলে অবস্থান করে, অর্থনীতির স্থিতিশীলতা বজায় থাকলে অর্থনীতি কর্মকাণ্ডও কি হয়, স্বাভাবিক পরিস্থিতিতে এগিয়ে যায়, যেটা ধরো হ্যারডমান মডেলে আমরা পড়েছিলাম স্টেডি গ্রোথ রেট। তারপরে দেখো
যদি বিচ্যুত হয়, আমরা সেখান থেকেই প্রবৃদ্ধি থিওরি থেকেই দেখেছি যে বিচ্যুত হলেই কি হবে, অতিমাত্রায় মুদ্রাস্ফীতি হবে আর অতিমাত্রায় বেকারত্ব সৃষ্টি হবে। তাহলে ইকোনমিক স্টেবিলিটি হলো সেই পরিস্থিতি যখন বাণিজ্য চক্রের অতিরিক্ত উত্থান পতন হবে না এবং অতিরিক্ত মুদ্রাস্ফীতিও বেকারত্বও থাকবে না। তাহলে আমরা ইকোনমিক স্টেবিলিটি সম্পর্কে ধারণা দিতে পারলাম। স্থিতিশীলতা মানে কখনোই কি অর্থনীতির জন্য কাম্য নয়। আর অর্থনীতিবিদগণ, আধুনিক এবং নীতি নির্ধারকদের প্রধান লক্ষ্যই হলো একটা অর্থনীতিতে, মানে বিশেষ করে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখে। আর সেই সামষ্টিক স্থিতিশীলতায় কিন্তু শুধুমাত্র একটা দেশের ভেতরেই, অভ্যন্তরীণ ক্ষেত্রেই স্থিতিশীলতা তা না, যে শুধুমাত্র দাম স্তরে স্থিতিশীলতাই হবে বা মুদ্রাস্ফীতি কম থাকবে শুধু সেটাই না, বা বেকারত্ব কম থাকবে সেটাই না। আন্তর্জাতিক খাতে মানে বাহির বাহ্যিক যে অর্থনীতি আছে সেই অর্থনীতিতেও তোমার সেটার সাথে যুক্ত হবে লেনদেনের উদ্বৃত্ত ভারসাম্য বা বহিস্থ স্থিতিশীলতা, অভ্যন্তরীণ স্থিতিশীলতার সাথে একসাথে যদি হয় তখন সেটাই আমরা বলবো অর্থনৈতিক স্থিতিশীলতা। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য সহ 4 খাত বিশিষ্ট মুক্ত অর্থনীতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে তাহলে আমরা কি বুঝি, অভ্যন্তরীণ ও বহিস্থ স্থিতিশীলতার সমন্বিত অবস্থা। অর্থাৎ আমাদের খাত হলো কয়টা, ভোগ, বিনিয়োগ, জাতীয় আয়, আর কি না সরকার এবং ইন্টারন্যাশনাল ট্রেড, না X-M যেটা আমরা বলি আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে যখন আমরা অর্থনৈতিক স্থিতিশীলতা চিন্তা করবো তখন কি হবে, সেক্ষেত্রে অভ্যন্তরীণ বহিস্থ স্থিতিশীলতা। আর আন্তর্জাতিক বাণিজ্য সহ খাত বললে আমরা সেটাকে মুক্ত অর্থনীতি বলে ফেলি। এটা মাথায় রাখবা যে মুক্ত অর্থনীতি হলো একটা দেশের সাথে আরেক দেশের বাণিজ্য হবে, লেনদেন হবে, আদান প্রদান হবে। তাহলে এখানে আমরা একটি দেশের অভ্যন্তরীণ ভারসাম্য, দাম স্তরের স্থিতিশীলতা ও বহিস্থ ভারসাম্য, বাণিজ্যিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাণিজ্যের, এখানে বাণিজ্যিক না আন্তর্জাতিক বাণিজ্যের স্থিতিশীলতার সামঞ্জস্যপূর্ণ অবস্থাকে অর্থনৈতিক স্থিতিশীলতা বলে। এখন তুমি যে ওপেন ইকোনমি, এটা বারবার মানে আমরা স্থিতিশীলতা বললেই যেহেতু বুঝতে পারতেছি নিজের দেশের ভেতরে ও বাহিরে, তাহলে ওপেন ইকোনমি বললেই আমরা সেটা বুঝবো। যদি আমাদের যতটুকু পড়া থাকবে সেটাই হবে ওপেন ইকোনমি। 4 খাত বিশিষ্ট একই কথা, আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন। অভ্যন্তরীণ ভারসাম্য বলতে আমরা কি দাম স্তরের স্থিতিশীলতাকে বুঝাই, নিয়োগ স্তরের স্থিতিশীলতা মানে মুদ্রাস্ফীতি কম থাকবে, সহনশীল থাকবে এবং বেকারত্ব একটা সহনশীল পর্যায়ে থাকবে নিয়োগ স্তরে। আর অন্যদিকে অর্থনীতি অতিরিক্ত মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন না থাকাকে বলা হয় দাম স্তরের স্থিতিশীলতা, আর অতি নিয়োগ কিংবা বেকারত্ব না থাকাকে বলা হয় নিয়োগ স্তরের স্থিতিশীলতা। তাহলে দুটো বিষয় আমরা খেয়াল করলাম, একটা হলো দাম স্তরের স্থিতিশীলতা, নিয়োগ স্তরের স্থিতিশীলতা, আর একটা হলো হ্যাঁ, এই দুটো স্থিতিশীলতা কোনটা বলছে, যে যেন দেশে অতিরিক্ত মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন না থাকা, এটা দাম স্তরের স্থিতিশীলতা, রিজনেবল প্রাইস আমরা বলি। অর্থনীতিতে যদি বেকারত্বের বা নিয়োগ স্তরের স্থিতিশীলতা, অতিরিক্ত বেকারও থাকবে না, আবার অতি বেকার নিয়োগও থাকবে না। তাহলে এই দুটো বিষয় যখন একটা দেশের মধ্যে হবে, পূর্ণ নিয়োগ স্তরের ফুল এমপ্লয়মেন্ট লেভেলের দাম স্তরের স্থিতিশীলতাকে বলা হয় অভ্যন্তরীণ স্থিতিশীলতা। আর লেনদেনের উদ্বৃত্তের ভারসাম্য মানে একটা দেশ থেকে আরেকটা দেশে যে লেনদেন হয়, আমদানি রপ্তানি হয়, এটার উদ্বৃত্তের মধ্যে যে ভারসাম্য থাকে বাহ্যিক বা বহিস্থ স্থিতিশীলতা বলে। তাহলে একটি দেশে যদি একই সাথে পূর্ণ নিয়োগ স্তরের দাম স্তরের স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন হিসাবে সমতা থাকে, তবে তাকে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বলা হয়। তাহলে একটা দেশে ইকোনমিক স্টেবিলিটি তখনই অর্জন হতে পারে যদি দাম স্তরের স্থিতিশীলতার পাশাপাশি ফুল এমপ্লয়মেন্ট লেভেলে দাম স্তরের স্থিতিশীলতার পাশাপাশি যদি আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের হিসাবের মধ্যে সমতা থাকে তখন। তাহলে আমরা এটা আবার একটু চিত্রের সাহায্যে দেখাই। চিত্রে কি না, এখানে ওএক্স অক্ষে তোমার আই স্তরে ফুল এমপ্লয়মেন্ট লেভেল OIM দেখানো হয়েছে, আর ওয়াই অক্ষে সুদের হার দেখানো হয়েছে। আই দিয়ে ইন্টারনাল ব্যালেন্সটা দেখাচ্ছে, অভ্যন্তরীণ ভারসাম্য ইন্টারনাল। আর ভিপি দিয়ে, এখানে ভিপি ব্যালেন্স অফ পেমেন্ট থেকে কথাটা আসছে, কিন্তু এটা হলো বহিস্থ ভারসাম্য মানে বাহ্যিক ভারসাম্য, ভিপি রেখা দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে দেখো আন্তর্জাতিক মানে ইন্টারনাল অভ্যন্তরীণ ভারসাম্য, বহিস্থ ভারসাম্য যখন রেখা যখন এই বিন্দুতে ফুল এমপ্লয়মেন্ট লেভেল দেখো, ওই যে OIF
আয় স্তর এবং এখানে পূর্ণ নিয়োগ, এই অবস্থায় এ বিন্দুতে যখন এটা অবস্থান করবে এটাতে আমরা বলবো অর্থনৈতিক স্থিতিশীলতা, সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয়েছে, এবং এখানে এই বিন্দুতে এটাই নির্দেশ করছে। তাহলে এই বিন্দুতে পূর্ণ নিয়োগ স্তরের আয় স্তর ওয়েব ভারসাম্য সুদের হার আর ডট, এই বিন্দুতে আর ডট সুদের হারে পূর্ণ নিয়োগ স্তরের আয় স্তর ওয়েব অর্জন হলো। এই তো হয়ে গেল। তারপরে আমরা তারপরে আরেকটা চিত্রের সাহায্যে আমরা এখানে দেখি, এখানে আবার একটু দেখি যে আবার আন্তর্জাতিক বাণিজ্যের এটা একটু দেখাবে যে অর্থনীতি আন্তর্জাতিক বাণিজ্যে সরকার ও রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাকে কি বলে? মুক্ত অর্থনীতি। যেহেতু ওখানে ওপেন ইকোনমি বলেছে, তখন এই ওপেন ইকোনমি সম্পর্কে তোমার একটা ধারণা দিতে হয়। মুক্ত অর্থনীতি আমদানি রপ্তানি বাণিজ্য অবাধে বা বাধাহীনভাবে চলতে পারে। অর্থনীতির বাহ্যিক ভারসাম্য নির্দেশিত রেখা হলো বিপি আইএসএলএম রেখা দ্বারা আমরা সেটা আবার বুঝাবো। আইএসএলএম রেখা মানে আইএস হলো দ্রব্য বাজারের আর এলএম হলো অর্থ বাজারের, তাই না? আর বৈদেশিক বাণিজ্যটা কি? বৈদেশিক বাজারের, তাই না? তাহলে আইএসএলএম রেখা সম্মিলিত বা যৌথভাবে অর্থনীতি অভ্যন্তরীণ ভারসাম্য। দেখো এখানে আইএসএলএম, আইএস রেখা নিম্ন বা থেকে ডান দিকে নিম্নগামী আর এলএম রেখা ঊর্ধ্বগামী। এদিকে দেখো ভিপি রেখাটা দিয়েছে আর একটা ঊর্ধ্বগামী রেখা। এখন প্রথমে আইএসএলএম রেখা যেখানে ভারসাম্য হবে, এটা হলো ভারসাম্য, তাই না? অর্থনীতির স্থিতিশীলতা অভ্যন্তরীণ ক্ষেত্রে যদি তুমি যে ভারসাম্যটা দেখাবো, আমরা সাধারণত লাস্ট ক্লাসগুলোতে আইএসএলএম এর সম্মিলিত ভাবে আমরা ভারসাম্য দেখিয়েছি, এবং সেটাকে আমরা সাধারণত অভ্যন্তরীণ ভারসাম্য বলেছি। এখন এই আইএসএলএম রেখার মধ্যে যদি আমরা আর ডট সুদের হার আর ওয়াই ডট আই স্তরে যদি মানে মুক্ত অর্থনীতিতে যখন বিদেশে যখন পণ্য আমদানি রপ্তানি করতেছি, বৈদেশিক বাণিজ্য হচ্ছে বা আন্তর্জাতিক, সেটা বিপি রেখার মাধ্যমে দেখালাম। এই বলছে যে বিপি রেখা ছেদ করলে এই আইএসএলএম এর ভারসাম্য বিন্দু দিয়ে যদি বিপি রেখাও ভারসাম্য মানে ভিপি রেখাটাও যদি ছেদ করে এই বিন্দু দিয়ে, তখন সেখানেই অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হবে। তাহলে দ্বিতীয় চিত্রে আমরা অর্থনৈতিক স্থিতিশীলতা দেখাচ্ছি অভ্যন্তরীণ বাহ্যিক ভাষা। এখন এখানে এটাই বলবো যে এটা এই কথাটা এখানে চিত্রের সাহায্যে বুঝেছি। এই বিন্দুতে একটি মুক্ত অর্থনীতির সঙ্গে, তাহলে এই বিন্দুটা হলো এখানে আইএসএলএম এবং ভিপি। একটি মুক্ত অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা অর্জিত হয়। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এরপরে ইয়েতে চলে যাই, ইন্টারনাল এক্সটার্নাল ইকুইলিব্রিয়াম কাকে বলে? যে পরিস্থিতিতে সামগ্রিক অর্থনীতিতে অভ্যন্তরীণ সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান পরস্পর সমান হয় তাকে বলে অভ্যন্তরীণ ভারসাম্য। সরকারি কর ও সরকারি বেসরকারি সঞ্চয়ের সমষ্টি, সরকারি ব্যয় ও বেসরকারি বিনিয়োগের সমষ্টি পরস্পর সমান হলে এরূপ ভারসাম্য অর্জিত হয়। এখন আমরা তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে দেখো ভারসাম্য অর্জনের প্রক্রিয়াটা দেখালো। অভ্যন্তরীণ ভারসাম্য একটু আগেও আমরা বলেছি, এখন আমরা একটু ইকুয়েশন দিয়ে দেখাবো। y = c + i + g। তাহলে তিনটা, ভোগ, বিনিয়োগ এবং সরকার, তাই না? আবার দেখো CST, টি দিয়ে এখানে ট্যাক্স বোঝাচ্ছে, সরকারের যে ট্যাক্স আমরা জনগণের কাছ থেকে নেয় বা সরকার সেটা সরকারি ব্যয় হিসাবে দেখায়, তাই না? জিটাই তো ট্যাক্সের মাধ্যমে পায়। তাহলে এখানে একই জিনিস তোমরা দেখো, এখানে অভ্যন্তরীণ ভারসাম্য শর্ত অনুসারে আয়ের দিক থেকে জাতীয় আয়, ব্যয়ের দিক থেকে জাতীয় আয় সমান হতে হবে। দেখো c + i + g = c + s + t। তাহলে থাকলো কি i + g = s + t আর g = t। তাহলে এখানে কেটে শেষ হয় না, হ্যাঁ, i + g = s + t। এটাই হলো জাতীয় আয়ের দিক থেকে সমান আর কি। i + বিনিয়োগ, আর বিনিয়োগটাই তো সঞ্চয় বিনিয়োগ সমান, তাহলে g = t হয়ে যায়, তাই না? অর্থনীতিতে আমরা ধরে নেই g =। তাহলে দেখো এখানে ভারসাম্য অর্জনের এই প্রক্রিয়াটা তুমি এভাবে, এটা হচ্ছে ইন্টারনাল ইকুইলিব্রিয়াম কাকে বলে অর্থনীতিতে। এরপর আমি চলে যাচ্ছি এক্সটার্নাল ইকুইলিব্রিয়াম। কোন অর্থনীতির আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন হিসাবের ভারসাম্য অবস্থাকে বলা হয় বহিস্থ বা বাহ্যিক ভারসাম্য। কোন নির্দিষ্ট সময়ে বিদেশিদের সাথে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে মোট দেনা মোট পাওনা পরস্পর সমান হলে বহিস্থ ভারসাম্য বাহ্যিক স্থিতিশীলতা অর্জিত হয়।
দেনা পাওনার ক্ষেত্রে মোট রপ্তানি আয় ও মোট আমদানি ব্যয়কে বিবেচনা করা হয়। তাহলে বাহ্যিক ভারসাম্য, বাহ্যিক স্থিতিশীলতা হলো একটা দেশের অন্য দেশের সাথে, বিদেশের সাথে যখন আন্তর্জাতিক লেনদেন হয় সেটাই বহিস্থ বাণিজ্য। এটা আমরা একটু দেখি, এখানে দেখো বি, এখানে গাণিতিকভাবে আমরা দেখা বি ইকুয়াল টু আর এফ মাইনাস পি এফ। আর এফ দিয়ে কি বোঝে? বিদেশি নিকট পাওনা। আর পি দিয়ে বোঝাচ্ছে পি এফ দিয়ে বিদেশিদের নিকট ফরেন। এফ দিয়ে এখানে ফরেন বোঝাচ্ছে। এফ দিয়ে কি বোঝাচ্ছে? বৈদেশিক। ফরেন তুমি যে পাবা বিদেশি দেনা পাওনা এগুলো। এক্স এম দিয়ে এখানে আবার বি ইকুয়াল টু দেখো, এই যে যা তুমি তোমার আর বিদেশিদের নিকট যেটা পাওনা সেটাকে তুমি এক্স লিখতেছো, আমরা যে পাই যেটা আমাদের রপ্তানি করে সেই জন্য এটা এক্স দিয়েছে। আর যেটা আমাদের অন্য দেশ থেকে আসে আমাদের দেশে আমদানি ব্যয় বা এম, আমরা টাকা খরচ করি সেখানে ব্যয় করি, তাহলে এটা সমান সমান ও, সমান সমান ও। ও দিয়ে এখানে ব্যালেন্স বোঝাচ্ছে, বা এখানে বাহ্যিক যে এক্সটার্নাল ইকোনমি ব্যালেন্সটা যদি বি ইকুয়াল টু এটা সমান এটা হয়, তাহলে এটা সমান ও। এখন আমরা ও এক্স অক্ষে জাতীয় আয়, ও ওয়াই অক্ষে সঞ্চয়, ও ওয়াই অক্ষে সঞ্চয়, বিনিয়োগ, বৈদেশিক লেনদেনের ব্যবধানটা এস আই এক্স এম দেখানো হয়েছে। চিত্রাঞ্জি ওয়াই ডট আই স্তরে এস মাইনাস আই এবং এক্স মাইনাস এম উভয়ই শূন্যের সমান হয় এই আয় স্তরে অভ্যন্তরীণ বাহ্যিক ভারসাম্য একযোগে অর্জিত হচ্ছে। এটা কেন বলছে? ধরো এই যে ওটা যে জিরো, এটা যে এখানে বলা হচ্ছে যে বিদেশে তুমি রপ্তানি করছো, রপ্তানির আয় এবং বিদেশ থেকে আমদানি ব্যয় সমান, তাহলে শূন্য হবে, তখন এটা ব্যালেন্স হবে, মানে স্থিতিশীলতা অর্জন হবে। যদি আই স্তরে এস মাইনাস আই এবং এক্স মাইনাস এম উভয় শূন্যের সমান হয় এই আই স্তরে অভ্যন্তরীণ বাহ্যিক ভারসাম্য একযোগে অর্জিত হয়েছে। এখানে দেখো চিত্রে ও এক্স অক্ষে দিয়ে এখানে এমন ভাবে দিয়েছে, এই যে এস রেখা তো আমরা জানি এখান থেকে নিচের থেকে শুরু হয়, আর আই হলো এটা, মানে এস মাইনাস আই রেখা, আর আমদানি রেখা হলো এটা। তাহলে এটা ঠিক ও এক্স অক্ষের একটা নির্দিষ্ট যে ওয়াই ডট বিন্দুতে তোমার এখানে বলছে যে ভারসাম্য অর্জিত হয়েছে একযোগে। তাহলে এটাই তোমার বাহ্যিক এক্সটার্নাল ইকুইলিব্রিয়াম কাকে বলে। তারপর আমরা চলে যাচ্ছি যে একটা অর্থনীতিতে এই তোমার ডিজিকে মানে অভারসাম্যটা হয়। আমি তো ভারসাম্য পড়লাম, দাম স্তরের স্থিতিশীলতা, তারপরে নিয়োগ স্তরের স্থিতিশীলতা, তারপরে বাহ্যিক স্থিতিশীলতা, এগুলো যখন একসাথে একযোগে প্রতিষ্ঠিত হয় আইএসএলএম কার্ভের মাঝখান দিয়ে তোমার ভিপি রেখাটা যাওয়ার ফলে ওই বিন্দুতে ভারসাম্যটা অর্জিত হয়েছে। যদি এটা তোমার এই যদি এরকম হয় যে এই ইকুইলিব্রিয়ামটা হচ্ছে না, এটা অভারসাম্য অবস্থার সৃষ্টি হচ্ছে, তখন আমরা কি, এটা কেন হয়? কজেস অফ ইন্টারনাল ডিসইকুইলিব্রিয়াম আমরা দেখবো। এখানে ব্রড কোশ্চেন বলছে যে এখানে এই অভারসাম্যের কারণ, ইন্টারনাল ডিসইকুইলিব্রিয়াম হলে এটার কারণ কি, আর এক্সটার্নাল ডিসইকুইলিব্রিয়াম হলে এটার কারণ কি? কৃষি ও শিল্পের ক্ষেত্রে উৎপাদনের অনিশ্চয়তা হবে। কিরকম? উন্নয়নশীল দেশগুলো অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর এবং কৃষি উৎপাদন অনেকটাই অনিশ্চিত। আবার শিল্প ক্ষেত্রে মৌসুমী ছদ্মবেশী বেকারত্ব থাকে। তাহলে কাঁচামালের স্বল্পতা, অবকাঠামোর সমস্যা ইত্যাদির কারণে শিল্পজাত দ্রব্যের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। এভাবে দেখা যায় অভ্যন্তরীণ ভারসাম্যের সৃষ্টি হয়। জাতীয় আয়, নিয়োগ ও মূল্য স্তরের মধ্যে যেটা দাম স্তরের যে কাম্য স্তর যে বজায় রাখা, এটা সম্ভব হয় না। দ্বিতীয় পয়েন্টে দেখি মুদ্রা ও মূলধন বাজারের অস্থিতিশীলতা। মুদ্রা ও মূলধন বাজার মানে অর্থ বাজার, মূলধন, ক্যাপিটাল মার্কেট আর কি। উন্নয়নশীল দেশসমূহে মুদ্রা ও মূলধন বাজারের অবস্থা শক্তিশালী নয়। তাহলে কি শক্তিশালী না হওয়া মানে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের আইনগত ক্ষমতা সীমিত থাকা, এটা খুবই দুর্বল কার্যগতভাবে, সাংগঠনিকভাবে। ফলে মুদ্রা বাজারকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। আবার মূলধন বাজারের উপযুক্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ না থাকায় শেয়ার বাজারে প্রায়শই কি হয়? অস্থিতিশীলতা দেখা যায়। তাহলে মুদ্রা ও মূলধন বাজারের অস্থিতিশীলতা দেশের শিল্প, বাণিজ্য, বিনিয়োগের উপর কি একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং অভ্যন্তরীণ ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। 3 নম্বরে আমরা দেখি জাতীয় আয়, নিয়োগের উঠানামা। এটা তো অনুন্নয়নশীল দেশগুলোতে এটা বেশিরভাগই হয়। কৃষির উপর আমরা অধিকাংশ নির্ভরশীল এবং দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ এসব কারণে এটা নানা রকম বিরূপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শিল্প খাতের পরিধিও তেমন উন্নয়নশীল দেশে ব্যাপক না, যার ফলে অস্থিতিশীলতা দেখা দেয়। এটাও একটা বিষয় যে জাতীয় আয় নিয়োগের মধ্যে উঠানামা পরিলক্ষিত, কৃষি শিল্প উন্নয়ন ব্যাহত হওয়ার কারণে। তাহলে অভ্যন্তরীণ ভারসাম্যহীনতা এটা দেখা দেয়। তারপর বলছে যে কৃষি শিল্প পরোক্ষ নিয়ন্ত্রণ। পরোক্ষ বলছে যে এখানে
উন্নত দেশগুলো অনেক সময় অনুন্নত উন্নয়নশীল দেশগুলো কি করে, বাণিজ্য শর্ত, ঋণ, বৈদেশিক দিয়ে নানাভাবে পরোক্ষভাবে তারা তাদের অর্থনৈতিক ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত করে। এবং শর্তযুক্ত ঋণ সাহায্যের কারণে উন্নয়নশীল দেশগুলি খুবই নিয়ন্ত্রিত থাকে অন্য দেশের ব্যবস্থাপনা। উন্নত দেশগুলি তাদের মতো অনুন্নত দেশগুলিকে বেশিরভাগই কি করে, চাপ সৃষ্টি করে। আর এই কারণে অভ্যন্তরীণ ভারসাম্যতা সৃষ্টি হয়। তারপর দাম স্তরের স্থিতিশীলতা তো আমরা সবাই কম বেশি জানি। তারপরে অপরিকল্পিত কর ও ব্যয় নীতি। অপরিকল্পিত কর ও ব্যয় নীতি বলছে যে অপরিকল্পিত খাতে অভ্যন্তরীণ ভারসাম্যতা দেখা দেয়। কর বলতে ট্যাক্সের যে নিয়ম নীতি, ট্যাক্স উঠানো আবার ট্যাক্স বেশি দেওয়া ইত্যাদি। সঠিক কর ও ব্যয় নীতি না থাকাকালে অতিরিক্ত পরিমাণ সরকারি কর ও ব্যয় নীতি অনুসরণ করা হলে মূল্যস্তরের মধ্যে কি দাম স্তরের মধ্যে অস্থিতিশীলতা দেখা দেয়। আর এর ফলে কি অতিরিক্ত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এরপর অভ্যন্তরীণ ভারসাম্যতা। অতিরিক্ত মুদ্রাস্ফীতি বা মন্দা কোনোটাই একটা দেশের জন্য ভালো না। এটাই অভ্যন্তরীণ ভারসাম্যতা কারণ। আরেকটা আমরা বাহ্যিক ভারসাম্যের যে অভারসাম্য হওয়ার কারণটা, উৎপাদন বাজারে কাঠামোগত অপূর্ণতা। উৎপাদন বাজারে কাঠামোগত অসম্পূর্ণতা থাকলে পণ্যের চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় করা যায় না। বলছে যে উৎপাদন বাজার যে প্রোডাক্ট মার্কেটে যেটা যদি এরকম হয় যে পরিমাণ চাহিদা আছে কিন্তু যোগানের মধ্যে সমন্বয় করা সম্ভব হচ্ছে না, লেনদেনের ক্ষেত্রে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। সুতরাং বয়ন শিল্প মানে সুতা ও কাপড় শিল্প। বয়ন মানে সুতা দিয়ে যে কাপড় বানায় না, এটাকে বলছে বয়ন শিল্প। তাঁত শিল্প, হস্তশিল্প, ক্ষুদ্র কুটির শিল্পে কোনো কারণে উৎপাদিত পণ্যের চাহিদা হ্রাস পেলে তোমার শিল্পে ব্যবহৃত সম্পদ অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজন হয়। আমদানি সংকোচন করেও শিল্পের কাঠামোকে ঠিক রাখা যেতে পারে। এ ধরনের কোনো উদ্যোগ না থাকায় লেনদেন উদ্বৃত্তে কাঠামোগত অভারসাম্যের সৃষ্টি হয়। আরেকটা বলছে কারিগরি পরিবর্তন। এ পরিবর্তন রপ্তানিমুখী হলে লেনদেনের ক্ষেত্রে উদ্বৃত্ত থাকে, আর উৎপাদন কৌশল আমদানিমুখী হলে ঘাটতির সৃষ্টি হয়। উৎপাদন কৌশল উন্নত করে অনেক শিল্পোন্নত দেশ বৈদেশিক লেনদেনে উদ্বৃত্ত রাখতে সক্ষম হয়েছে, কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে এই কৌশল, টেকনোলজি এইসব ক্ষেত্রে এত দুর্বল থাকার কারণে আমদানিমুখী হওয়ার কারণ বেশিরভাগই আমদানির উপর নির্ভরশীল তারা, যার ফলে বৈদেশিক লেনদেনের ঘাটতির সৃষ্টি হয়, বহিঃস্থ ভারসাম্যহীনতা। এভাবে আমরা দেখছি বৈদেশিক লেনদেনের ঘাটতি, মুদ্রাস্ফীতি সৃষ্টি হলে পণ্যের ধরো অতিরিক্ত মূল্য হেতু রপ্তানি কমে যায়, আমদানি বৃদ্ধি পায়। আমদানি ব্যয় আবার বেশি হওয়ার কারণে ধরুন বৈদেশিক লেনদেনের ঘাটতি সৃষ্টি হয়। এটা একটা বিষয়। নিজেদের দেশের পণ্য ধরো অন্য দেশে যে দামে বিক্রি করতো, সুতা সবকিছুর দাম বেড়ে যাওয়ার কারণে এই দামে তারা বিদেশে পাঠাতে পারছে না, তখন কি রপ্তানি আয় কমে যায়, আবার আমদানির উপর বেশি নির্ভর করে থাকতে হয়, যার ফলে বৈদেশিক লেনদেনের ঘাটতি সৃষ্টি হয়। এটাও বহিঃস্থ ভারসাম্যহীনতার একটা কারণ। আবার বলছি উপাদান বাজারে কাঠামোগত দুর্বলতা। স্ট্রাকচার। এই কাঠামোর দুর্বলতা বলছে যে আন্তর্জাতিক ভিত্তিতে উন্নত দেশগুলিতে তো কাঠামো মানে অবকাঠামো বলো, সামাজিক কাঠামোর কোনো দুর্বলতা থাকে, কিন্তু অনুন্নত দেশগুলি বা উন্নয়নশীল দেশগুলি উপাদান সহজে পাওয়া যায় না, সেটার উপরে অন্য দেশের উপর নির্ভর করতে হয়। উপাদানের দাম এত বেশি যে অর্পিত পরিমাণের সাথে অসঙ্গতিপূর্ণ হয়। এই অবস্থা উৎপাদনের কাঠামো এমনভাবে পরিবর্তিত হয় যে তার অর্পিত পরিমাণের সাথে কি অসঙ্গতি দেখা দেয়, যার ফলে কি হয়, এই অবস্থা যে উৎপাদনের কাঠামো এমনভাবে পরিবর্তিত হয় যে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট দেশের বৈদেশিক লেনদেনে অভারসাম্য সৃষ্টি হয়। প্রাকৃতিক কারণে উন্নত দেশগুলিতে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি কারণে সরকার অনেক এই খাতে অনেক অর্থ ব্যয় হয়ে যায় এবং উৎপাদনও নষ্ট হয়ে যায়, কৃষি উৎপাদন। এ ধরনের পরিস্থিতি সংশ্লিষ্ট দেশকে খাদ্যশস্য আমদানির জন্য প্রচুর ব্যয় করতে হয়, আবার এর জন্য বৈদেশিক লেনদেনের ঘাটতি দেখা দেয়। আর আবহাওয়া ভালো থাকলে কৃষি উৎপাদন এত বৃদ্ধি পায় যে দেশটির রপ্তানি আয় তার আমদানি ব্যয়কে অতিক্রম করে। এ অবস্থায় বৈদেশিক লেনদেন উদ্বৃত্ত সৃষ্টি হয়। এ ধরনের লেনদেন উদ্বৃত্ত বা লেনদেন ঘাটতি অনুন্নত উন্নয়নশীল দেশগুলোতে ভারসাম্যহীনতার সৃষ্টি করে। উন্নয়নের স্তর অতিক্রম। অনেক সময় অর্থনৈতিক উন্নয়নে এক স্তর থেকে অন্য স্তরে পৌঁছানোও সন্ধিক্ষণ একটি দেশের লেনদেন উদ্বৃত্তে অভারসাম্য দেখা দিতে পারে। আমরা সংক্ষিপ্ত আকারে বলি যে উন্নয়নের কোনো এক স্তরে অভ্যন্তরীণ সঞ্চয় বিনিয়োগকে অতিক্রম করে, তবে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ভারসাম্যের সৃষ্টি হয়। আবার তোমার অতিরিক্ত আমদানির জন্য উপযুক্ত পরিমাণ তহবিল না থাকলে অথবা বিদেশ হতে মূলধন পাওয়া না গেলে লেনদেনের ক্ষেত্রে ভারসাম্যের সৃষ্টি হয়। এসব। আরেকটা বলছে অস্থিতিশীল ফটকা বাজার বা মূলধনের নির্গমন। এটা একটু আমরা দেখি। অস্থিতিশীল ফটকা বাজারে মূলধনের
উঠানামা পরিলক্ষিত হয়। এই বাজারের মূল্য স্তর মানে দাম স্তর গতিশীল থাকে, মূলধনের প্রশস্ততা দ্বারা মূল্য স্তরের গতিশীলতা নির্ধারণ করা সম্ভব হয়। এক্ষেত্রে দুটো স্বল্পমেয়াদী মূলধনের সমন্বিত আন্দোলন এক্ষেত্রে সংগঠিত। অপরদিকে একটি অর্থনীতি থেকে যখন দ্রুত গতিতে সম্পদ ও অর্থ দেশের বাহিরে চলে যায় তখন মূলধনের নির্গমন ঘটে। কি বলে মানে আন্দোলন মানে অসমন্বিত আন্দোলন হয়, মূলধন আসে আর কি। আর নির্গমন হয় যখন অর্থনীতিতে অভারসাম্য হয়, তখন অনেকেই যাদের অনেক সম্পদ তারা বিদেশে রপ্তানি করতে থাকে, বিদেশে স্থানান্তর করতে থাকে। যার জন্য কি হয়, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক বিপ্লব ইত্যাদি সম্ভাবনা থাকলে একটি দেশ থেকে ক্রমাগত মূলধনের কি হয়, নির্গমন হতে থাকে। আর সাধারণত এই দুটো উপাদান লেনদেনের ভারসাম্য সৃষ্টি করে। একটা কি বলছে, একটা বলছে দুটো স্বল্পমেয়াদী মূলধনের সমন্বিত আন্দোলন এক্ষেত্রে সংগঠিত হয়, মানে একটি অর্থনীতি থেকে দ্রুত গতিতে সম্পদ অর্থ দেশের বাইরে নির্গমন ঘটে। আর অস্থিরতা বিপ্লবের কারণে এটা আরো বেশি হয়, যার ফলে উপাদানগুলো লেনদেনের ভারসাম্য সৃষ্টি করে, ফটকা বাজার ও মূলধনের নির্গমন। বিদেশি মূলধনের ক্রমাগত দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কোনো কোনো দেশ উন্নত দেখে বিদেশে তাদের অনেক বেশি পরিমাণে মূলধন অন্য দেশে তারা খাটায়। আবার আমার অনুন্নত দেশগুলিতে মূলধনের অভ্যন্তরীণ বিনিয়োগের কাজে ব্যবহার করলে অর্থনৈতিক উন্নয়নের জন্য ভালো হয়, কিন্তু সেটা না করে যদি উন্নত দেশে তাদের মূলধনকে বিদেশে ক্রমাগত দীর্ঘমেয়াদী বিনিয়োগে ব্যবহার করে লেনদেন ঘাটতির সম্মুখীন হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক লেনদেনে একসময় এরূপ লেনদেনের ঘাটতি সৃষ্টি হয়। এই ধরনের লেনদেন ঘাটতি বহিস্থ ভারসাম্যের অন্যতম কারণ। তাহলে এই সমস্ত কারণগুলিতে কি হয়, একটা অর্থনীতিতে মুক্ত অর্থনীতিতে তোমার অভারসাম্যের সৃষ্টি হতে পারে। তাহলে এটা কি, এটার পিছনে অভারসাম্য হওয়ার পিছনে কারণগুলো হলো আমরা বহিস্থ এবং অভ্যন্তরীণ কারণগুলো আমরা এখানে উল্লেখ করব, যে এই সমস্ত কারণে ডিসইকুইলিব্রিয়ামের সৃষ্টি হতে পারে। এরপরে আমরা এর মধ্যে আরেকটা ছিল, আচ্ছা আচ্ছা, কজেস অফ এক্সটার্নাল ইকুইলিব্রিয়াম, এটা তো দিয়েছি, উল্টা দিয়ে আসছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা দেখো 3 নম্বরে হোয়াই আনস্টেবল সিচুয়েশন, বলছে যে আনস্টেবল মানে অস্থিতিশীল পরিস্থিতি অ্যারাইজ হয় ওপেন ইকোনমিতে, মানে মুক্ত অর্থনীতি। যেটা আমরা ম্যাথমেটিক্যালি একটু যেমন আগেও বলেছি, যদি যে ভারসাম্যটা না থাকে তখনই আনস্টেবল সিচুয়েশন হবে, যেটা আমরা পূর্বেও বলেছি। মানে পূর্বে এখানে বলা হয়েছে যে আমরা যে বিপি রেখাটা আমাদের সবাই জানি, এটা আন্তর্জাতিক বাণিজ্যের বহিস্থ রেখাটা, তাই না, বহিস্থ অর্থনীতির রেখা। আর আই হলো ইন্টারনাল অর্থনীতির রেখা। এরা পরস্পর যখন এ বিন্দুতে ছেদ করবে সেটাতে কি অভ্যন্তরীণ বহিস্থ ভারসাম্য সৃষ্টি হয়। কিন্তু তোমার আনস্টেবল সিচুয়েশন কখন হবে, যদি ভারসাম্য বিন্দু কিংবা বিপি রেখা থেকে বিচ্যুত ঘটলে, ধরো বিপি রেখার মধ্যে এ বিন্দুতে হলো ভারসাম্য, এখন এই বিন্দুটা কি ই ডট, ডি ডট, বি ডট, সি ডট ইত্যাদি বিন্দুতে দেখা দেয়, তখন কি হবে, মানে বিপি রেখা থেকে বাহিরে বিচ্যুত হইলে অর্থনীতি অতিরিক্ত নিয়োগ কিংবা বেকারত্ব দেখা দেয়, যাকে বলা হয় অর্থনৈতিক অস্থিতিশীলতা বা অর্থনৈতিক অভারসাম্য। আমরা সহজে বলতে পারি বিপি রেখার বাইরে যে কোনো বিন্দু অর্থনৈতিক অস্থিতিশীলতা বা অভারসাম্য নির্দেশ করবে। তাহলে অভারসাম্যটা কখন সিচুয়েশনটা মুক্ত অর্থনীতিতে হবে, আমরা দেখি এখানে কি বলেছে, দেখো এই চিত্রে এই বিন্দুতে আমরা বলেছি যে এখন আর ডট সুদের হার হবে, আর জাতীয় দেখো এটা হচ্ছে ওয়াই ডটটা বলছে যে এটা একটা ফুল এমপ্লয়মেন্ট লেভেলের স্তর, এবং এখানে এই বিন্দু ভারসাম্য আমরা আইএসএলএম এর মাধ্যমে আগে পূর্বে বুঝিয়েছি, এখন ওইটা আর দেখায় নাই, তুমি এটা শুধু ইন্টারনাল আর ভিপি রেখা বহিস্থ রেখার ভারসাম্য বিন্দুটা দেখিয়েছে। তাহলে এখানে এই বিন্দুর বাইরে যদি কোনো বিন্দু অবস্থান করে তাহলে সেখানে অভারসাম্য। তাহলে 1 2 3 4টা আমরা পয়েন্ট দেখিয়েছি। বি বিন্দুতে বলছে, প্রথমে বি বিন্দু দেখো, বি বিন্দুতে যদি অর্থনীতি অবস্থান করে তাহলে লেনদেনের হিসাবের উদ্বৃত্ত সারপ্লাস হবে, অতিনিয়োগ অতিরিক্ত মুদ্রাস্ফীতি দেখা দিবে। আবার দেখো ই বিন্দু তুমি খুঁজে এই সাইডে ই বিন্দুতে যদি দেখায় তাহলে অর্থনীতি অবস্থান করে লেনদেন হিসাবের ঘাটতি বা বেকারত্ব, লেনদেন হিসাবের ঘাটতি বেকারত্ব দেয়। মানে তোমার পয়েন্ট কিন্তু আমরা আগে বলেছিলাম ও ওয়াই ডট এ আর ডট এর মধ্যে থাকতে হবে, এবং অতিনিয়োগ অতিরিক্ত মুদ্রাস্ফীতি অতিরিক্ত কি বলছে লেনদেন ভারসাম্য। সি বিন্দুতে কি হবে,
লেনদেন হিসাবের ঘাটতি মানে ডেফিসিট। সি বিন্দুতে তোমাকে বলছে দেখো এই যে ইয়ার মধ্যে ভারসাম্যের অবস্থানের এ বিন্দু, যে ও আর ডট এ ওয়াই ডটের বাহিরে সি ডট বিন্দু, তাহলে সেখানে কি হবে, হিসাবের মধ্যে উদ্বৃত্ত হবে কিন্তু বেকারত্ব দেখা দিবে। আর ডি বিন্দু দেখো লেনদেন এই যে এখানে সবকিছুর বাহিরে, একদম বিপি রেখার বাহিরে, আই রেখার বাহিরে, সব আবার পুরো যে ভারসাম্য এলাকার বাহিরে। তাহলে আমার ডি বিন্দুতে লেনদেন হিসাবের ঘাটতি ডেফিসিট থাকবে, আবার অতি নিয়োগ মুদ্রাস্ফীতি, অতি বেকারত্বও থাকবে, আবার দেখো এখানে বেকারত্বও থাকবে আর মুদ্রাস্ফীতিও থাকবে। তাহলে এই বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দুতে অবস্থান করলে অর্থনৈতিক অভারসাম্য অস্থিতিশীলতা নির্দেশ করবে। তাহলে আমরা বলতে পারবো যে মুক্ত অর্থনীতিতে কখন এই সিচুয়েশনটা কখন সৃষ্টি হয় চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করলাম। এর আগেগুলো আমরা যদি ব্রড কোশ্চেন হয় তাহলে আগে যে কারণগুলো একসাথে কয়েকটা, ওখান থেকে দুইটা কারণ, এখান থেকে এক্সটার্নাল, এগুলোর কারণগুলো আমরা পরে দেখাতে পারি যে আর এই কারণে অভারসাম্য সৃষ্টি হতে পারে অর্থনীতিতে। তারপরে আমরা চলে যাচ্ছি পোলাক মডেল। অর্থনীতিবিদ পোলাক রিলেটেড কি বলছে যে ইন্টারনাল এক্সটার্নাল ইকোনমির মাধ্যমে এটা বোঝানো হতো। দেখো এখানে আইএসএলএম সব দিয়েছে আগের মতো। তাহলে আমরা এখন দেখি পোলাক কি বলেছেন। যে পোলাক, অর্থনীতিবিদদের নাম কি যে পোলাক, মানে অর্থাৎ এখানে শুরুটা কি বিভিন্ন দেশের মধ্যে, মানে বিভিন্ন দেশের মধ্যে কি মূলধন ক্যাপিটাল কি চলাচল করে, মনে করো আমাদের দেশ থেকে অন্য দেশে, বাংলাদেশ থেকে অন্য দেশে তোমার বিনিয়োগ করলো, আবার অন্য দেশ থেকে আমার দেশে আমদানি করলাম অর্থ, তাই না? অন্য দেশ থেকে আমরা আমদানি করলাম। তাহলে এখানে বক্তব্য কি ছিলেন পোলাকের, সামষ্টিক অর্থনীতিতে পোলাক মডেলে কিভাবে বিভিন্ন দেশের মূলধন চলাচল করবে আভ্যন্তরীণ বাহ্যিক ভারসাম্যের উপর এটা নির্ভর করে। তাহলে এটা হলো পোলাক মডেল নামে। আর একটু ডিটেলসে আমরা যাব যে কিভাবে নির্গমন হবে, কিভাবে আমদানি বেশি আসবে ক্যাপিটাল, এই বিষয়গুলো। এখানে বলেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক অনুন্নত দেশ দ্রুত উন্নয়নের লক্ষ্যে অর্থনীতি পুনর্গঠনের কাজে হাত দেয়। এই কারণে দেশে অনেক উন্নত দেশ মূলধনের আগমন ও মূলধনের আমদানির প্রয়োজন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উন্নত দেশে পুনর্গঠনের জন্য কি বৈদেশিক সাহায্য, মূলধন, ক্যাপিটালের দরকার হয় উন্নত দেশ। আর সে কারণে উন্নয়নের জন্য যে পরিমাণ মূলধন প্রয়োজন তা অধিকাংশ অনুন্নত দেশেরই নাই। মূলধনের ঘাটতি থাকা তখন কি বেকারত্ব থাকে এবং মন্দাবস্থার সৃষ্টি হয়, বৈদেশিক লেনদেনের ঘাটতি সম্মুখীন। এই অবস্থা উন্নত দেশ থেকে অনুন্নত দেশে মূলধনের চলাচলটা কি অবশ্যই আসা দরকার। এই অনুমানের ভিত্তিতে অর্থনীতিবিদ পোলাক অভ্যন্তরীণ বাহ্যিক স্থিতিশীলতার সমস্যা নিয়ে আলোচনা করেছেন। আমরা এখানে একটু দেখি চিত্রে কি বুঝিয়েছে। দেখো প্রথমত এই দেখো এখানে আর ডট সুদের হারে, আমরা আগে এটা শিখেছি, আর ডট সুদের হারে ই বিন্দুতে দেখো তোমার জাতীয় আয় হলো এই পরিমাণ। এখানে আইএস ডট আইএস রেখা আর এলএম ডট রেখা, এটা পারস্পর যে আমরা আগে বলেছি না যে এলএম রেখা আইএস রেখা দেখো ই বিন্দুতে, আর দেখো এটা বলে যে এখানে ইএফ যেটা এফই রেখাটা হলো যে ভিপি রেখা যেটা বলেছিলাম বাহ্যিক ভারসাম্য বা আন্তর্জাতিক ভারসাম্য রেখা। তাহলে এরা দেখো তোমার এইখানে খেয়াল করো তুমি ই বিন্দুতে কিন্তু ভারসাম্য হয়েছে, তাই না? এটা কিন্তু এখানে ফুল এমপ্লয়মেন্ট লেভেল না, পূর্ণ নিয়োগ স্তরে যদি ভারসাম্য অর্জিত হতে হয় তাহলে কি আইএস রেখাটাকে উপরে যেতে হবে, এলএম ডট রেখাটাকেও নিচে নামতে হবে। এই দেখো এই বিন্দুতে যদি আমরা ফুল এমপ্লয়মেন্ট লেভেলে পূর্ণ নিয়োগ অর্জন করতে চাই, তবু আমরা এখানে চিত্রে আরেকটু ব্যাখ্যা দেখাই আমি, তোমরা দেখো এগুলো তো আমরা জানি, অর্থ বাজার এলএম রেখা আইএস ভারসাম্য অবস্থা, আর সুদের হারে ইএফ রেখা সম্পূর্ণ কি স্থিতিস্থাপক, যেহেতু ভূমি অক্ষের সমান্তরাল, তাই না? এর দ্বারা বোঝায় মূলধন প্রবাহ সম্পূর্ণ স্থিতিস্থাপক, মূলধন প্রবাহ আসা যাওয়া হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক। আর সুদের হারে দেশ ইচ্ছে মতো বৈদেশিক ঋণ গ্রহণ করতে পারে। তাহলে আমরা এখানে দেখো এই তিনটা এলএম ডট রেখা, এস ডট রেখা এবং ইএফ রেখা পরস্পর ই বিন্দুতে এক যুগে অর্থবাজার, দ্রব্যবাজার, বৈদেশিক বিনিময় বাজারের মধ্যে কি হলো ভারসাম্য বিরাজ করলো। ই বিন্দুতে দেশটির ভারসাম্য জাতীয় স্তর ওয়াই ডট, কিন্তু সেখানে কি পূর্ণ নিয়োগ অর্জিত হয় না, তা পূর্ণ নিয়োগ অর্জিত হবে ওয়াইএফ স্তরে, তখন কি হবে ই বিন্দুতে অর্জিত হয় অপূর্ণ নিয়োগ। এই বিন্দুতে দেশটিতে মন্দা বেকারত্ব রয়েছে। তাহলে তোমাকে আমাদেরকে কি করতে হবে পরবর্তী, দেখো সরকার করবেন কি দেশটিতে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করে আইএস রেখা ডান দিকে স্থানান্তর করে আইএস ডট থেকে আইএস 1 হয়, ফলে নতুন ভারসাম্য নির্ধারিত হবে এ বিন্দুতে যেখানে পূর্ণ নিয়োগ স্তরের আয় স্তর ওয়াই অর্জিত হয়। তো এই অবস্থায়
IS.1 রেখা LM.রেখাকে ই বিন্দুতে ছেদ করে সুদের হার বৃদ্ধি পেয়ে R ডট হবে। এখন R ডট সুদের হারে বিদেশ থেকে মূলধনের আগমন প্রবাহ সম্পূর্ণ স্থিতিস্থাপক। R1 সুদের হারে অধিক বৈদেশিক বিনিময় মূলধন দেশটিতে আগমন ঘটবে। এর ফলে দেশের অভ্যন্তরে অর্থের যোগান বৃদ্ধি পাবে। LM ডট রেখা ডান দিকে স্থানান্তরিত হয়ে LM1 হবে। ISN1 LM1 রেখা এ বিন্দুতে EF রেখাকে ছেদ করবে। তাহলে কি আমরা বলবো R ডট সুদের হারে OIF স্তরে দেশটিতে অভ্যন্তরীণ ও বাহ্যিক ভারসাম্য একযোগে পরিলক্ষিত হবে। আসলে এই পর্যন্তই আসলে আমাদের মূল কথা, কিন্তু এর মধ্যে কি ব্যতিক্রম হতে পারে? বলছে যে বৈদেশিক বিনিময় আগমন হেতু দেশটিতে পক্ষে অর্থের যোগান বৃদ্ধি নিয়ন্ত্রণ করা তখন কি সম্ভব নাও হতে পারে। তাহলে কি হবে, LM ডট রেখা কি হবে, স্থানান্তর হয়ে LM1 হয়ে যাবে, মানে অর্থ বাজারে রেখাটা স্থানান্তর হয়ে যাবে, এই মূলধন প্রবাহ কি বন্ধ হয়ে যাবে এবং দেশটিতে মুদ্রার যোগান স্থিতিশীল অবস্থায় উপনীত হবে। মনে করো এখন আর মূলধন আমাদের দরকার নাই, যদি দেশটির মুদ্রাস্ফীতির সাহায্যে LM ডটকে স্থানান্তর করে এই বিন্দুতে পৌঁছাতে চাই, তাহলে কি করতে হবে, আর সুদের হার স্তরে হ্রাস করতে হবে এবং E2 বিন্দু দ্বারা প্রকাশ পায়। সুদের হার কম হলে এই অবস্থায় দেশ থেকে মূলধনের নির্গমন হবে, আবার নির্গমন হয়ে যাবে, কি যেখানে এই যে বললো একটা অবস্থা আর গ্রহণ করবে না, তখন আবার সুদের হার কম হলে আমাদের দেশে যে অন্য দেশে যে মূলধন বেশি থাকবে তখন সেটা অন্য দেশে আবার চলে যাবে। এইভাবে কি হবে, মুদ্রার যোগান হ্রাস পাবে। একসময় LM1 রেখা বাম দিকে স্থানান্তর হয়ে LM ডট অবস্থানে আবার পৌঁছতে পারে। যদি বিবেচনাধীন দেশ অর্থের যোগানের উপর মূলধন নির্গমনের উপরোক্ত প্রভাব নিঃশেষ করার উদ্যোগ নেয়, তবে বিদেশে রক্ষিত বৈদেশিক বিনিময়ের রিজার্ভ কি ব্যবহার করতে হবে। এই প্রক্রিয়া কি হয়ে যাবে, রিজার্ভ নিঃশেষ হয়ে যাবে, তাই না? এরপর মূলধন নির্গমন হতে থাকবে এবং দেশের মুদ্রার যোগান কমে যাবে। LM ডট এবং LM1 পার্থক্য দ্বারা মুদ্রার যোগান হ্রাসের পরিমাণ মুদ্রানীতি অনুসরণ করে অভ্যন্তরীণ বহিস্থ ভারসাম্য অর্জন সম্ভব না। তাহলে কি তখন সম্পূর্ণ নমনীয় বিনিময় হার দ্বারা ব্যবস্থায় রাজস্ব নীতি ব্যর্থ এবং মুদ্রানীতি তখন কার্যকর। মানে একসময় মুদ্রানীতি কার্যকর হবে না, আরেক সময় রাজস্ব নীতি কার্যকর হবে না, যদি এটার মধ্যে ব্যতিক্রম হয়, সুদের হার যদি কমে যায়। তাহলে এটাই হলো আমাদের পোলাকের নীতি। তারপরে আমরা একটু যাই ডিভ্যালুয়েশন। ঠিক আছে, হোয়াট ইজ ডিভ্যালুয়েশন, হাউ ডু ডেফিসিট ব্যালেন্স অফ। ডেভ্যালুয়েশনটা কি, বিদেশি মুদ্রার সাথে প্রেক্ষিতে নিজ দেশের মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাস করা কে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। মানে $1 সমান 80 টাকা, তো এটা একটা মুদ্রা, যদি এর থেকে $1 সমান 90 টাকা হয়, তাহলে কি মুদ্রা কি আমাদের দেশের টাকাটা মূল্যটা কমে গেল, তাই না, ডলারের বিনিময়। তাহলে মুদ্রা একটা দেশের মুদ্রার বিনিময় হার হ্রাস পেল, এক্ষেত্রে বাংলাদেশের মুদ্রার কি হয়েছে, অবমূল্যায়ন হয়েছে। এখন তুমি এটা কিভাবে ব্যালেন্স অফ পেমেন্ট ক্যান বি রিমুভ, ডিভ্যালুয়েশনের মাধ্যমে। আমরা দেখি এটা একটি দেশ বৈদেশিক লেনদেনের ঘাটতি দূর করার ব্যাপারে বিকল্প যখন পন্থা অনুসরণ করে ব্যর্থ হয়, তখন মুদ্রার অবমূল্যায়নের আশ্রয় নেয়। অবমূল্যায়নের ফলে লেনদেনের ঘাটতি দূর করার সাহায্য হয়। এখানে দুটি দেশ থাকবে, বাংলাদেশ, UK, এগুলো মুদ্রা টাকা পাউন্ড আমরা দেখলাম, পাট এবং গমের মধ্যে আমরা চিন্তা করলাম। তো সেক্ষেত্রে কি হবে, রপ্তানি প্রক্রিয়া অবমূল্যায়নের দ্বারা বিবেচ্য দেশের রপ্তানি আয় বৃদ্ধি পাবে, আবার আমদানি প্রতিক্রিয়ায় অবমূল্যায়নের ফলে আমদানি ব্যয় হ্রাস পাবে। তাহলে আমরা এই দুটো প্রক্রিয়া ব্যাখ্যা করি। রপ্তানি প্রতিক্রিয়া, মুদ্রার অবমূল্যায়নের ফলে বিদেশিরা তাদের একই পরিমাণ মুদ্রায় পূর্বের চাইতে অবমূল্যায়নকারী দেশের বেশি পরিমাণ পণ্য ক্রয় করতে সক্ষম হবে, ফলে তাদের আমদানির চাহিদা বৃদ্ধি পাবে, অবমূল্যায়নকারী দেশের রপ্তানি আয় বৃদ্ধি পাবে। এই অবস্থায় বৈদেশিক বিনিময়ের চাহিদা ও যোগানের মধ্যে ধনাত্মক পার্থক্য হ্রাস পাবে। মূল্য প্রতিক্রিয়ার মাধ্যমে এবার রপ্তানির দিক থেকে অবমূল্যায়ন মুদ্রার অবমূল্যায়নকারী দেশের লেনদেনের ঘাটতি কমাতে সাহায্য করবে। তারপর আমদানির প্রতিক্রিয়ার ক্ষেত্রে বলছি, আমরা চিত্রগুলো পরে দেখাই। অবমূল্যায়ন অবস্থায় দেশীয় মুদ্রায় বিদেশি পণ্যের মূল্যের আগের চেয়ে বেশি হবে আমদানি,
এই জন্য অবমূল্যায়নকারী দেশে বিদেশি পণ্যের চাহিদা হ্রাস পাবে, আমদানি হ্রাস পাবে, আমদানি ব্যয়ের পরিমাণ হ্রাস পাবে, তাহলে এগুলো ভালো লক্ষণ। অবমূল্যায়ন এভাবে আমদানির উপর বিরূপ বা ধনাত্মক প্রতিক্রিয়া ঘটানোর মাধ্যমে লেনদেন ঘাটতি দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করতে পারে। অবমূল্যায়নের এই আমদানি প্রতিক্রিয়াকে বিদেশি মুদ্রা বা দেশীয় মুদ্রার প্রেক্ষিতে বিবেচনা করা যেতে পারে। এখন আমরা দুটো জিনিস চিত্রের সাহায্যে একটু দেখাই। দেখো, এই যে ডিডি চাহিদা আর এস হলো যোগান, তাই না? তো এই যোগান এখানে মানে তোমার এখানে এই পাশে পাট, এই পাশে বিনিময় হার হচ্ছে। তাহলে এখানে বলছে যে ডিডি হচ্ছে, আচ্ছা এগুলো বললাম, এই বিন্দুতে দেখো বিনিময় হার হচ্ছে ও আর, যখন বাংলাদেশের রপ্তানির পরিমাণ ও এম, রপ্তানি আয়ের পরিমাণ কত ও আর এ এম, অবমূল্যায়নের পর পাউন্ডের ভিত্তিতে টাকার বিনিময় হার হলো ও আর থেকে ও আর ওয়ান। তখন কি হবে, নতুন S1 যোগান রেখা হবে, আগের পূর্বের S ডট যোগান রেখার পরিবর্তে। তাহলে তখন তোমার অবমূল্যায়নের ফলে পাউন্ডের ভিত্তিতে বাংলাদেশের রপ্তানি দাঁড়াবে কত ও আর ওয়ান বি এম ওয়ান, যা বিশেষ অবস্থায় ও আর এ এম হতে বেশি। রপ্তানি আয় বেড়ে যাওয়ার ফলে বাংলাদেশের লেনদেনের ঘাটতিটা কিছুটা হলেও কমে আসবে, এটাই চিত্র। আমদানির ক্ষেত্রে তুমি একটু চিত্রটা দেখো, এই পাশে গম আর ওই পাশে বিনিময়। এখানে চাহিদা ছিল ডি, ই বিন্দুতে ভারসাম্য, আর হলো তোমার এখানে ও আর ই এম। তুমি খেয়াল করো যে এটা যদি অবমূল্যায়ন হয় তখন সেক্ষেত্রে কি হবে। অবমূল্যায়ন পূর্বে বাংলাদেশে নির্দিষ্ট টাকা ও আর পরিমাণ পাউন্ড ক্রয় করতে পারে, ফলে উহার আমদানি চাইছিল ও এম, পাউন্ডের ভিত্তিতে বাংলাদেশের মোট আমদানি ব্যয় ছিল ও আর ই এম। আর বাংলাদেশের চাহিদা রেখা D1 হওয়ার কারণে যেহেতু চাহিদা কমে গেছে, এই অবস্থায় আমদানি হ্রাস পেয়ে দাঁড়াবে ও এম ওয়ান, এবং আমদানির মোট ব্যয় হবে কত ও এম ওয়ান আর ওয়ান। দেখো ও আর ওয়ান এফ এম ওয়ান আর কি, যে এফ